গুড ইভিনিং ফ্রেন্ডস, নমস্কার। আপনারা দেখছেন হ্যাশট্যাগ ক্রিক উইথ দেব। আর ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড রিগার্ডিং দ্য ইন্ডিয়াস পারফরমেন্স। আজকে আমরা যেটা দেখলাম যে কালকেই বলেছিলাম যে ইন্ডিয়া মোটামুটি আজকে মনে হয় না ম্যাচটা বাঁচাতে পারবে, এবং অ্যাজ ইউজুয়াল প্রথম সেশনেই মোটামুটি আমরা দেখলাম যে ইন্ডিয়া অল আউট হয়ে গেল এবং অস্ট্রেলিয়া 10 উইকেটে ম্যাচে জিতে নিল। এখন ওখানে প্রশ্ন হচ্ছে এই ম্যাচ থেকে আমরা কী কী টেক অ্যাওয়ে নিলাম। কালকে আমি আপনাদের দেখিয়েছিলাম যে ফুটওয়ার্কের ব্যাপারটা। বাই দ্য ওয়ে, সরি ফর মাই নিউ লুক। অ্যাকচুয়ালি এটা রিলেটিভের বাড়িতে গেছিলাম, টাইম দেওয়া ছিল যেহেতু আমার ফেসবুকে 8টার থেকে আমি অনলাইন থাকবো, তো অনলাইনে আমার ভিডিও থাকবে, দ্যাটস ওয়াই আমি চেঞ্জ করার টাইম পাইনি। তো এইভাবেই আমি চলে এসেছি। সো সরি ফর মাই দিস ফর্মাল লুক, নট ইন আ স্পোর্টস লুক। হাওয়েভার, যদি আমরা ম্যাচের দিকে এগিয়ে যাই, তো আমরা সবথেকে বড় টেকওয়ে কিছু যদি আমরা ম্যাচ থেকে নিই, তাহলে ফুটওয়ার্কের ভিডিও তো আমি কালকেই দেখিয়ে আপনাদের ভালো করে দেখিয়েছি কোথায় কোথায় ফুটওয়ার্ক ভুল হচ্ছে ইন্ডিয়ান ব্যাটারদের। এখন প্রশ্ন হলো যে আর কি টেকওয়ে আছে। আমার কাছে এখানে মনে হয়েছে যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সিটা একটু যেন বেশি অ্যাটাকিং হয়ে যাচ্ছে। এখানে আমি রোহিত শর্মাকেই বলবো ক্যাপ্টেন হিসেবে, কারণ যখন মাঠের ভিতরে রয়েছেন তখন রোহিত শর্মাই কিন্তু টিমের সর্বসর্বা। মাঠের বাইরে যখন রয়েছেন তিনি যে ডিসিশনগুলো নিচ্ছেন অ্যাজ আ ক্যাপ্টেন ইন এ ব্যাটিং ফর আ ব্যাটিং অর্ডার, অর যখন ফিল্ডিংয়ে রয়েছেন অ্যাজ আ ক্যাপ্টেন, কাকে বল দেবেন, কীভাবে বল দেবেন, টিম সে কোথায় বল করবে, কোন বোলারের স্ট্রেন্থ কোথায়, ফিল্ড সেটিং কোথায়, কীভাবে রাখা উচিত, সে সব কিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমার যে কোথাও যেন মনে হয়েছে যে রোহিত শর্মার ক্যাপ্টেন্সি একটু বেশি অ্যাটাকিং হয়ে পড়ছে। উনি টেস্টটাকে ওয়ানডে হিসাবে দেখছেন, ওয়ানডেটাকে টি-20 হিসেবে দেখছেন, টি-20টাকে টি-10 হিসাবে দেখছেন। এখানে আমি জানি না ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের কী প্রবলেম রয়েছে। তবে আরেকটা যেটা টেক অ্যাওয়ে আমি এখানে বলবো সেটা হলো অবভিয়াসলি রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত তিনজনেরই খুব একটা ভালো ব্যাটিং পারফরমেন্স নয়। কারণ যদি কেএল রাহুলের কথা বলি, ওনার ডিসমিসেলটা কালকে তো একদম ইরেসপন্সিবলের মতো ডিসমিসেল রাখলো। যদিও ওনার কাছ থেকে এটা আশা করা যায় না, একটা ওপেনিং স্লট ওনাকে ছাড়া হয়েছিল, রোহিত শর্মা নিজে ছেড়েছিলেন যশস্বী জয়সওয়ালকে চলুন পার্মানেন্ট ওপেনার ইন্ডিয়ান ব্যাটিং অর্ডারে। বাট ওখানে কেএল রাহুলকে একটা সুযোগ দেওয়া হয়েছিল, উনি সেকেন্ড ইনিংসে কিন্তু বীভৎসভাবে হতাশ করেছেন। ওই শটটা ওই সময় খেলার কোনো দরকার জাস্ট ছিল না আমার মনে হয়। এবং সবথেকে প্লাস পয়েন্ট যদি ইন্ডিয়ান টিমের কিছু থেকে থাকে যে আজ ইনিংস ডিফিট অ্যাটলিস্ট হয়নি, অ্যাটলিস্ট ইনিংস ডিফিট হয়নি, থ্যাঙ্কস টু নীতিশ কুমার রেড্ডি গেন। সো টেক অ্যাওয়ে আর একটা হলো নীতিশ কুমার রেড্ডি। উনি কিন্তু আমার মনে হয় ইন্ডিয়ান টিমে পারমানেন্টলি আগামী দিনে জায়গা করে নেবেন। এবং ভয় পাওয়ার কিছু নেই আমার মনে হয়, এত হতাশ হওয়ার কিছু নেই আমার মনে হয়। কারণ রেড বলে যখন খেলা হবে তখন কিন্তু আমার মনে হচ্ছে ইন্ডিয়ান টিমস আবার বাউন্স ব্যাক করবে। পিঙ্ক বলে যেটা আমার এখানে মনে হয় যে ইন্ডিয়ান ব্যাটারদের বা ইন্ডিয়ান প্লেয়ারদের পিঙ্ক বলটাই একটা চ্যালেঞ্জ ছিল। পিঙ্ক বলের যে এই 13 সেন্টিমিটারের বাউন্সটা, এই বাউন্সটাই একটা চ্যালেঞ্জ ছিল। এই বাউন্সটা একটা বড় কারণ ছিল যে আজকে ইন্ডিয়ান ব্যাটাররা সেটাকে ঠিকমতো কোপ আপ করতে পারেননি। আর সবথেকে বড় প্রবলেম যেটা হয়েছে সেটা হলো, আমি কালকে ফুটওয়ার্কের কথা বললাম, ফুটওয়ার্ক একদম ভালো ছিল না, কারোরই ভালো ছিল না। যেখানে আমরা দেখছি যে অস্ট্রেলিয়ান ব্যাটাররা খুব সুন্দরভাবে বলগুলোকে লিভ করছে, ড্রাইভের বল তো আমাদের বোলাররা মানে ড্রাইভ করতে একদমই দেননি, ড্রাইভের বল তো দেয়নি, সামনে খুব কম বল করেছেন, নতুন বলে, পুরোনো বলে কম করেছেন, জসপ্রীত বুমরাও করেছেন, মোহাম্মদ সিরাজও করেছেন, হাসিদ রানা ব্যাকআপ গুড লেন্থেই বল করেছেন বা শর্ট লেন্থ একটু বল করেছেন বা গুড লেন্থে বল করেছেন। কিন্তু একদম আগে ড্রাইভ যেখানে
মানছি ওখানে মার খাওয়ার চান্স আছে, চার মারার চান্স বেশি, কিন্তু ওইখান থেকে বল সুইংও করছিল বেশি আমরা যারা দেখলাম, যেখানে জসপ্রীত বুমরার ক্যাপাবিলিটি রয়েছে সুইংয়ে, যেখানে আমার মনে হয় যেখানে জসপ্রীত বুমরা, হর্ষিত রানা এবং মোহাম্মদ সিরাজ, এই যে তিনজন ইন্ডিয়ান কম্বো, পেস কম্বো, এই জায়গায় যদি এখানে হর্ষিত রানার জায়গায় আকাশদীপকে খেলানো হতো মাচ বেটার হতো, কারণ ওনার আপরাইট সিম মুভমেন্টটা অনেক বেশি ছিল। আমার মনে হয় আকাশদীপ একটু ভালো পারফরমেন্স দিতে পারতেন এই ম্যাচটা, অ্যাটলিস্ট যেহেতু উনি পিঙ্ক বলে অ্যাটলিস্ট প্র্যাকটিস ম্যাচে ছিলেন। আমি কিন্তু তখনও প্র্যাকটিস ম্যাচে বলেছিলাম আকাশদীপ হয়তো খেলতে পারে, কিন্তু আনফর্চুনেটলি খেললো না। অ্যান্ড মোহাম্মদ শামিকে রিপ্লেস করার মতো আমার মনে হয় একমাত্র ক্যাপাবিলিটি আকাশদীপের মধ্যেই ছিল। দুজনেই বেঙ্গল থেকে খেলেন এবং দুজনেই যথেষ্ট ভালো একে অপরকে চেনেন। তো এখানে আমার একটু গন্ডগোল লাগলো। হাওয়েভার যদি আমি ফিল্ডিংয়ের কথা বলি, ফিল্ডিংও একদম অ্যাটাকিং ছিল না। যা ট্রাভিস হেড যখন ওরকম ব্যাট করছিলেন, অ্যাটাকিং ব্যাট করছিলেন, তখন আমাদের উচিত ছিল কি, মানে ইন্ডিয়ান টিমের উচিত ছিল কি, যে ফিল্ডার কিছু পিছনে রাখা, কারণ তখন ট্রাভিস হেড মারছেন, ওনাকে আটকানো যাবে না। ওনাকে যদি আটকাতে হয় তাহলে বাউন্সার দিয়ে আটকাতে হবে, আর না হলে ওনাকে এমন জায়গায় বল করতে হবে যে ওনার অফ সাইড থেকে পুরো আটকে দিতে হবে, কারণ 35% রান উনি অফ সাইডে করেছেন। ট্রাভিস হেডের একটা বড় টেকঅ্যাওয়ে ছিল এই অস্ট্রেলিয়ার জন্য। আমি বলবো ট্রাভিস হেডের পারফরমেন্স, ম্যাচ উইনিং পারফরমেন্স, যেটাই কিন্তু এই ম্যাচের মধ্যে পার্থক্য গড়ে দিয়েছে। কালকেই বলেছিলাম যদি ট্রাভিস হেডের ইনিংসটা বাদ দেন তাহলে মাত্র 56 রানের লিড পাওয়া কনসিডার করতে হয়তো, পেতে হয়তো ইন্ডিয়া। সেখানে কিন্তু ম্যাচের রংটাই অন্যরকম হতো। এই এত অ্যাটাকিং খেলার দরকার হতো না। রোহিত শর্মা লাস্টে গিয়ে তো বুঝতে পারছিলেন না যে অ্যাটাকিং খেলবো না ডিফেন্সিভ খেলবো, মাইন্ডসেটটা অন্যরকম ছিল, পিঙ্ক বলটা চ্যালেঞ্জটা অন্যরকম ছিল। আই এম ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড ফ্রম বিরাট কোহলি। উনি প্রথম ইনিংস থেকে কেন যে লেসনটা নিলেন না যে স্টান্টটা কোথায় হওয়া দরকার। আর ভেরি মাচ ডিসঅ্যাপয়েন্টেড উইথ রোহিত শর্মা অলসো। আই এম নট ট্রোলিং দেম, প্লিজ। রোহিত শর্মা বা বিরাট কোহলির যারা ফ্যান আছেন তারা এটা ভাববেন না যে আমি তাদের ট্রোল করছি। আমি জাস্ট নিরাশা জ্ঞাপন করছি যে ওনাদের মতো একজন লেজেন্ড যারা সিচুয়েশনকে এত ভালো খেলে, তারা আজকে এই জায়গাটায় কেন পৌঁছালেন। আমার প্রশ্ন যে শুধু কি মেন্টাল বেরিয়েছিল যে একটা পিঙ্ক বল, শুধু রংটা পিঙ্ক ছিল, লেকারটা অনেকক্ষণ থাকতো, এটা কি একটা মেন্টাল ব্যারিয়ার? যদি এই মেন্টাল ব্যারিয়ার নিয়ে থাকে তাহলে আমি বলবো ইন্ডিয়ান টিমের উচিত অনেক বেশি পিঙ্ক বলে ম্যাচ খেলা। কারণ আমার তো মনে হয় অস্ট্রেলিয়ার এটাই স্ট্র্যাটেজি ছিল যে পিঙ্ক বলে ম্যাচ খেলা পর হারাবো। যদিও এইবারে 36 অল আউট হয়নি, কিন্তু ম্যাচটা মানে প্রায় ইনিংস রিভিউ হতে যাচ্ছিল মোটামুটি আমার মনে হয় লাস্টের দিকে, কিন্তু থ্যাঙ্কস টু নীতিশ কুমার রেড্ডি যে ইনিংস রিভিউ থেকে উনি বাঁচিয়ে দিয়েছেন। ঋষভ পান্ত যেরকমভাবে আজকে আউট হয়েছেন ড্রাইভ মারতে গিয়ে, আমার মনে হয় না ওখানে ড্রাইভ মারার কোনো দরকার ছিল। ওখানে বল ছাড়তে পারতেন, একটা পার্টনারশিপ অ্যাটলিস্ট একটু করতে পারতেন, সেটা হলো না। আর কি, আর তেমন কোনো যোগদান তো আজকে ছিল না ইন্ডিয়ান টিমের। যাই হোক, খারাপ লাগলো দেখে যে, তবে এটা ভালো লাগলো দেখে এটা যে নীতিশ কুমার রেড্ডি আমার মনে হয় পার্মানেন্ট ইন্ডিয়ান টিমে। তবে আমি ইন ফিউচার রেড বলে তো ঠিক আছে, হর্ষিত রানা, মোহাম্মদ সিরাজ এবং জসপ্রীত বুমরা ইটস ওকে। পিঙ্ক বলে ক্ষেত্রে আকাশদীপকে একটু প্রেফারেন্স দেবো, যদি কখনও ইন ফিউচার মোহাম্মদ শামিকে রিপ্লেস করার কথা বলা হয় তো তাহলে আমি বলবো মোহাম্মদ সিরাজ ঠিক আছে, জসপ্রীত বুমরা ঠিক আছে, এবং তার সাথে অবশ্যই আকাশদীপকে খেলানো হোক অ্যাপার্ট ফ্রম হর্ষিত রানা। আমার মনে হয় ওনাকে রিপ্লেস করতে পারেন আকাশদীপ। আর ব্যাটিংয়ে যদি বলি তাহলে মিডল অর্ডারটা কী হচ্ছে আমি বুঝতে পারছি না। যেখানে মিডল অর্ডারে বিরাট কোহলি, ঋষভ পান্ত, রোহিত শর্মা, এত বড় বড় নাম, সেখানে নিজেদের ইগো, নিজেদের আই এম নট ট্রোলিং দেম ওয়ান্স সেকেন্ড, আই এম নট ট্রোলিং দেম, নিজেদের ইগো থেকে একটু সরে গিয়ে একটা টেস্ট ম্যাচকে টেস্ট ম্যাচের মতো খেলে বা ফুটওয়ার্কটাকে একটু শুধরে নিয়ে একটু এগিয়ে থেকে
একটু স্টেপ আউট করে যদি অ্যাটাকই করতে হয় তো পুরোপুরি অ্যাটাক করা ভালো। যদি মনে হয় যে না ডিফেন্সিভে যাব, পুরো ডিফেন্স করা। আমার মনে হলো মাইন্ডসেটেই কোথাও গণ্ডগোল আছে এখানে। পিঙ্ক বলের চ্যালেঞ্জটাই আমার মনে হচ্ছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার কাছে হারেনি, ইন্ডিয়া হেরেছে পিঙ্ক বলের কাছে। ইন্ডিয়া কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হারেনি। আমি প্রিটি শিওর অ্যাবাউট ইট। আপনি লিখে নিতে পারেন, পরের ম্যাচে দেখবেন টার্ন অ্যারাউন্ড ইন্ডিয়ান টিমের। কিন্তু আমার মনে হয় ইন্ডিয়া এখানে হেরেছে পিঙ্ক বলের কাছে, এখানে অস্ট্রেলিয়ার কাছে ইন্ডিয়া হারেনি। যদিও অস্ট্রেলিয়ান বোলাররা দুর্ধর্ষ বোলিং করেছেন, স্পেশালি মিচেল স্টার্ক, বোল্যান্ড অ্যান্ড প্যাট কামিন্স, তিনজনেই খুব দুর্ধর্ষ বোলিং করেছেন। নেথান লায়ন তো নামে মাত্র ছিলেন, উনি বল কোথায় করলেন তেমনভাবে, তেমনভাবে তো বলই করেননি। যাই হোক, ওয়ান্স এগেন শুভমান গিলকে দেখে খুব ভালো লাগলো। আনফর্চুনেটলি খুব ভালো বলে আউট হয়েছেন উনি। মিচেল স্টার্কের একটা ইনসুইঙ্গিং একটা বল ছিল, অতটা বলটা সুইং করবে আর অত জোরে করবে, মানে 140 প্লাস স্পিডে বলটা স্কিড করেছিল বলটা পুরো। ওনার সেট আপ করেছিলেন 8-10টা বল সেট আপ করার পরে শুভমান গিলকে ওই বলটা ভিতরে আসে এবং যথেষ্ট জোরে ভিতরে আসে, স্কিড করে শুভমান গিল। আনপেরেবল ডেলিভারি ছিল ওটা শুভমান গিলের ক্ষেত্রে। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমার মনে হয় ইন্ডিয়ান টিমের পারফরমেন্স নিয়ে আর কিছু বলার নেই। অস্ট্রেলিয়ান টিমস মেনি কংগ্রাচুলেশন, মেনি কংগ্রাচুলেশন টু অস্ট্রেলিয়ান টিমস। যে টিমস ভালো খেলে তাকে নিয়ে বলা ভালো, নো ডাউট অ্যাবাউট ইট, যে তারা ভালো বোলিং করেছে, ব্যাটিংয়েও খুব ভালো ছিল প্রত্যেকটা ডিপার্টমেন্টে। অস্ট্রেলিয়া কিন্তু ইন্ডিয়াকে আউটক্লাস করেছে আমরা দেখলাম, এবং ইন ফিউচারে আমরা আশা করব দেখবেন রেড বল যখনই আসবে নেক্সট ম্যাচ, যখন মোস্ট প্রবাবলি ব্রিসবেনে আছে, তারপরে গাবাতে আছে, আর তারপরে রয়েছে সিডনিতে। তো নেক্সট ম্যাচ যখন হবে তখন ইন্ডিয়া কামব্যাক করবে। এবং আমি অনুরোধ করব বিরাট কোহলি বা, দেখুন আমার অনুরোধ তো আর ওনার অবধি পৌঁছাবে না, তবে দেখতে ভালো লাগবে যদি বিরাট কোহলি নিজের স্টান্টটা একটু বদলে নেন। অফ স্টাম্পে ওখানে আমার মনে হয় না ওনার স্টান্ট নেওয়াটা ঠিক হচ্ছে। উনি আমার মনে হয় নিজের কেরিয়ারের শেষের দিকে চলেই এসছেন। WTC খেলে হয়তো টেস্ট থেকেও রিটায়ারমেন্ট নেবেন এবং আগামী চ্যাম্পিয়ন্স ট্রফি জন্যই হয়তো এখনও টিমে ছিলেন, টিমে আছেন, ওয়ানডে টিমে। T20-তেও রিটায়ারমেন্ট নিয়েই নিয়েছেন। তো WTCর পরে হয়তো উনি ক্রিকেট থেকে রিটায়ারমেন্ট নেবেন, রোহিত শর্মাও তাই। তো দুজনকেই অনুরোধ, মানে আমার অনুরোধ পৌঁছাবে না, তবে আমার ভিডিওটা শেয়ার করুন, এত শেয়ার করুন, যদিও এটা বাংলায়, তবে আই গেস কেউ না কেউ তো কোনো না কোনোভাবে তো এই মেসেজটা ওনাদের কাছে কনভে হবে অ্যাটলিস্ট, যে নো, ইটস টাইম টু টেক আ চেঞ্জ। আমি বলেছিলাম যে চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। যদি নিজেদের সেইভাবে সিচুয়েশনে না নিতে পারে তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার। অ্যাটলিস্ট দেখুন, জোর করে কিছু হয় না, তাই না? সো আমি বলছি না যে এখনই রিটায়ারমেন্ট নিয়ে নিক, তো বাট এটা বোঝা যাচ্ছে ইটস লাইক ওপেন বুক, ইটস লাইক অ্যান ওপেন বুক, যে WTC পরে বিরাট কোহলি আর রোহিত শর্মা রিটায়ারমেন্ট নিয়ে নেবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। ইন্ডিয়া 4-1 জিতলে এমনিতেও WTC ফাইনালে খেলবে, এমনিতেও খেলবে, আর এখনও চান্সেস আর দেয়ার। সো হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি যে ফ্লসগুলো আমি বললাম ইন্ডিয়ান টিমের, সেগুলো যদি আপনারা যদি তার সঙ্গে সহমত হন, তাহলে প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং আমি একটু ক্যাপ্টেন্সিকে নিয়ে আমি ট্রোল করলাম না, তবে আমার মনে হয় যে ক্যাপ্টেন্সি এখানে একটু বাজে ছিল, এরকম করে খেলা উচিত হয়নি। এরকম ডিফেন্সিভ আধা অ্যাটাকিং, বোলাররা যথেষ্ট ভালো করেছেন। ব্যাটারদের জন্য আমার খুব খারাপ লাগছে, কিছু ব্যাটাররা খুব ভালো করেছেন, যেমন প্রথম ইনিংসে KL রাহুল ভালো করেছিলেন, শুভমান গিল ভালো করেছিলেন, নীতিশ কুমার রেড্ডি তো বোথ ইনিংসে ভালো করেছেন। সবথেকে বড় প্লাস পয়েন্ট এখানে নীতিশ কুমার রেড্ডি ফর ইন্ডিয়ান টিম। আমি বারবার করে বলছি, ইন্ডিয়ান টিমের জন্য সবথেকে বড় প্লাস পয়েন্ট হলো নীতিশ কুমার রেড্ডি। উনি কিন্তু টেস্টে অল ফর্ম্যাটে, নট অনলি টেস্ট বাট অলসো ইন T20, বাট উনি কিন্তু অল ফর্ম্যাটে খুব ভালো একটা পারফরমেন্স দিচ্ছেন। এবং হয়তো হার্দিক পান্ডিয়া রিপ্লেসমেন্ট হয়তো নন উনি, কারণ হার্দিক পান্ডিয়ার একটু এক্সট্রা পেস রয়েছে, যা নীতিশ কুমার রেড্ডির নেই। বাট ব্যাটিংয়ে
মাচ বেটার যখন দরকার, যেরকম দরকার, যেভাবে দরকার সেরকমভাবে টিমকে কন্ট্রিবিউট করছেন। আমার অনেক ম্যাচিওর ব্যাটসম্যান মনে হলো, অনেক ম্যাচিওর ব্যাটসম্যান মনে হলো। যদি সব কিছু কমেন্টস, সব কিছু পয়েন্টস আপনারা আমার সঙ্গে সহমত থাকেন, প্লিজ কমেন্ট বক্সে দেবেন। আর যতটা পারবেন শেয়ার করবেন। যদি ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্টের কাছে মানে গৌতম গম্ভীরের কাছে কিছু পৌঁছায় মেসেজ, তাহলেও ভালো লাগবে। আমি এমন কোনো সেলিব্রিটি নই যে আমার মেসেজ তার কাছে পৌঁছাবে, বাট আই হোপ কি ইন ফিউচার ইন্ডিয়ান টিম এরকমভাবে অ্যাটলিস্ট টেস্টটাকে টেস্টের মতো করে খেলবে, ওয়ানডের মতো করে নয়। ওয়ানডেটাকে ওয়ানডের মতো করে খেলুক। কোনো জায়গায় যেখানে অ্যাটাক করার দরকার সেখানে অ্যাটাক করুক, ফুললি অ্যাটাক করুক। যেমন ঋষভ পান্ট নিজের মতো অ্যাটাক করছিলেন, আজকে বাজে আউট হয়েছেন, আজকে সকালবেলা বাজে আউট হয়েছেন। প্লিজ কমেন্ট ইন মাই ভিডিও ইফ ইউ অ্যাগ্রি উইথ মি, ওকে। অ্যান্ড ভালো লাগলে সঙ্গে থাকবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন, 5 টাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার, গুড ইভিনিং, গুড নাইট।